নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই এপিসোডে আমরা মূলত আলোচনা করব যে এই মুহূর্তে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদেরকে কেন টার্গেট করা হচ্ছে, ভারত বিরোধিতা কেন এই মুহূর্তে চরমে পৌঁছেছে এবং এই পুরো ব্যাপারটাকে কাউন্টার করার জন্য ভারতবর্ষের যে গুপ্তচর সংস্থা R&AW বা ভারতবর্ষের যে ওভারঅল ইন্টেলিজেন্স উইং তাদের এই মুহূর্তের প্ল্যানিং কি রয়েছে। দেখুন, প্রথমেই আমরা একদম বেস লেভেলে ডিপে ঢুকতে হবে। কেন, হোয়াই এই সময় বাংলাদেশে এই ধরনের ঘটনা হঠাৎ করে বেড়ে গেল কেন। দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশে ইলেকশন একেবারে সামনে চলে এসছে, ফেব্রুয়ারি মাসে ভোট। যত ভোটের দিকে এগোবে লিখে রাখুন এই কথা, বাংলাদেশে হিন্দুদেরকে টার্গেট করা এবং ভারত বিরোধিতা করা এই দুটোই আরো চরম পর্যায়ে পৌঁছাবে। কেন পৌঁছাবে আবার প্রশ্ন করুন, কেন দিয়ে? কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, খুব স্বাভাবিক, যে কোনো দেশে যে কোনো দলই চাইবে ভোটে জিততে। এবার ভোটে জিততে গেলে তাদের কিছু ন্যারেটিভ দরকার। বাংলাদেশে লাস্ট কয়েক বছরে মারাত্মকভাবে একটা মাদার ন্যারেটিভ তৈরি হয়ে গেছে, ভারত বিরোধিতা। অর্থাৎ যে যত বেশি করে ভারত বিরোধিতা করতে পারবে সে বাংলাদেশে তত বেশি পপুলারিটি পাবে। মাদার ন্যারেটিভ কাকে বলে ভোটের ক্ষেত্রে? যেমন ধরুন, আমরা যদি আমাদের দেশের হিসেবে বিচার করি, ফ্রিবিজ। আমাদের দেশে এই মুহূর্তে প্রায় বলা চলে এমন কোনো স্টেট নেই যে স্টেটে যে কোনো পার্টি, যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে, কেউ ফ্রিবিজ ছাড়া কোনো ইস্তেহার প্রকাশই করবে না। কারণ ভারতবাসীদের মনে সামহাউ লাস্ট 10 বছরে ঢুকে গেছে যে যে সরকার মাসে মাসে আমাদের ভাতা দেবে, টাকা দেবে, আমরা তাকে ভোট দেবো। শুধু পশ্চিমবঙ্গে নয়, প্রত্যেকটা রাজ্যে ফ্রিবিজ কালচার শুরু হয়ে গেছে এবং সেই জন্য যারা ফ্রিবিজের বিরোধিতা করত তারাও এখন কিন্তু আর ফ্রিবিজের বিরোধিতা করে না। তারা বলে যে না না, আমরাও দেবো, আমরা অন্যভাবে দেব, মানুষের উপকার হবে। তার মানে সবাই বুঝে গেছে যে ভারতবর্ষে এই মুহূর্তে ভোটের মাদার ন্যারেটিভ হচ্ছে ফ্রিবিজ। মাদার ন্যারেটিভের বিপক্ষে গেলে কোনোভাবে পপুলারিটি পাওয়া যাবে না, ভোটে জেতা যাবে না। ঠিক সেরকম ভাবে বাংলাদেশে এই মুহূর্তে ভোটে জেতার এবং পপুলারিটি পাবার মাদার ন্যারেটিভ হচ্ছে ভারত বিরোধিতা করা। তাই ভারত বিরোধিতা যত ইলেকশন আসবে তত বাড়তে থাকবে। সেকেন্ড, বাংলাদেশে ওভারঅল জেনারেল পারসেপশনে একটা ব্যাপার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারত ইকুয়াল টু হিন্দু রাষ্ট্র। অতএব যারা যারা ভারতবর্ষের সনাতনী মানুষজন আছেন, হিন্দুরা রয়েছেন, তাদের ওপরও অ্যাটাক করতে হবে। তারাও কোনো না কোনোভাবে আদর্শের দিক থেকে, মননের দিক থেকে ভারতের পক্ষে হয়তো ঝুঁকে আছে। তাই হিন্দু নির্যাতনও বাড়বেই বাড়বে ইলেকশন যত এগিয়ে আসবে। 3, আওয়ামী লীগ। 1 ভারত, 2 হিন্দু, 3 আওয়ামী লীগ। বাংলাদেশের পারসেপশনে এটাও রয়েছে যে শেখ হাসিনা সে ছিল ভারতের সাপোর্টার, ভারতের সঙ্গে অ্যালাইন্ড হয়ে সে দেশ চালাতো। কাজেই শেখ হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ, তারা সবাই ভারতের পক্ষের মানুষ। আওয়ামী লীগের মধ্যে কিন্তু হিন্দুও আছে, মুসলিমও আছেন, কিন্তু আওয়ামী লীগের কর্মীদের ওপরও, হিন্দু হোক বা মুসলিম হোক, ইলেকশন যত এগিয়ে আসবে তত অ্যাটাক বাড়তে থাকবে। তার মূল কারণ হলো ভোটের মাদার ন্যারেটিভ। আশা করি হোয়াইটটা বোঝা গেছে। এবার সেকেন্ডে আসুন। সেকেন্ড পয়েন্ট আমাদের যেটা দেখতে হবে যে বাংলাদেশের এই ভোটের মাদার ন্যারেটিভকে কাজে লাগাতে ওখানে এই মুহূর্তে যে জিওপলিটিক্স চালাচ্ছে, যারা মেন প্লেয়াররা রয়েছে, তারাও কিন্তু নিজেদের ইনভলভমেন্ট অবশ্যই কোর পর্যায়ে নিয়ে চলে গেছে। এবং কাদের কি লাভ আছে এখানে আমাদের দেখতে হবে, কারণ জিওপলিটিক্যাল যারা বিগ প্লেয়ার রয়েছে তারা নিজেদের লাভ ছাড়া বাংলাদেশের কোনো ইস্যুতে নিজেদের সাপোর্ট দিতে যাবে না। নাম্বার 1 এখানে যে বড় প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে চায়না, চীন। চীন দেখছে ভারত বিরোধী হাওয়া যখন এখানকার মাদার ন্যারেটিভ হিসেবে রয়েছে, তখন এটাকে আরো প্রশ্রয় দেওয়াই ভালো এবং এটাকে দিয়ে যদি কিছু কাজ হয় তাহলে ভালো। কি কাজ? দেখুন, বাংলাদেশের বিভিন্ন নেতা, এনসিপির নেতা, এরা কি বলছে? 7 সিস্টার দখল করে নেব। এরা খুব ভালো করে জানে যে এরা কিচ্ছু করতে পারবে না, কারণ ইন্ডিয়া একটা নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি, সেকেন্ড লাগবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাও কেন বলছে? কারণ এদেরকে দিয়ে বলানো হচ্ছে, 1 এদের পার্সোনাল পপুলারিটি চলে আসছে, 2 বিভিন্ন বিগ প্লেয়ার যারা রয়েছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারাও এদেরকে ফান্ডিং দিচ্ছে যে এই ধরনের স্টেটমেন্ট দাও, এই ধরনের স্টেটমেন্ট দিলে আমাদের লাভ হবে এবং আমরা তোমাদের টাকা দেব।
কি কি লাভ হবে দেখুন। চীন কি করছে, চীন দেখছে, আবারও একটা কথা বলে দিই, অনেকে ভাববেন আচ্ছা চীন যে আমাদের বন্ধু হয়ে গেল, জিওপলিটিক্সে ওই রকম বন্ধু কেউ হয় না, যে বন্ধু বন্ধু ভাই ভাই ওরকম হয় না, সবকিছুই দরকার অনুযায়ী শিফট হয়, আর প্রত্যেকেরই একটা লং টার্ম এজেন্ডা বা গেম প্ল্যান সিক্রেটলি চলতে থাকে। তো চীন দেখছে যে চিকেন নেক এই অঞ্চলে ভারতবর্ষ 3টে নতুন গ্যারিসন তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। তো চিকেন নেকের টোটাল যে সিকিউরিটি এবং উত্তর পূর্ব ভারতের সিকিউরিটি ভারতবর্ষ হাই লেভেলে নিয়ে চলে গেছে। এহেন সময় বাংলাদেশের ভারত বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে চীন কি করছে, বাংলাদেশে একের পর এক যেগুলো ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলের কাছের অঞ্চল, বাংলাদেশের এলাকা, সেই সমস্ত জায়গা, চিকেন নেকের কাছের অঞ্চল, লালমনিরহাট, এই সমস্ত জায়গায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, এয়ার বেস বানাচ্ছে। যতই ওপরে ওপরে দেখানো হোক যেগুলো সিভিল ইউজের জন্য করা হচ্ছে, আসলে এগুলো ডুয়াল ইউজের জন্য করা হচ্ছে, যে কোনো সময় দরকারে চীন যাতে মিলিটারি ইউজ করতে পারে। এবং চীন চাইছে ভারতকে সাইকোলজিক্যালি চাপে রাখতে, যে দেখো ভারত, বাংলাদেশ কিন্তু ভারত বিরোধী হাওয়া রয়েছে, এবং ভারত বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের সাপোর্ট নিয়ে আমরা দ্রুত সেখানে একের পর এক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। বাংলাদেশের সাধারণ মানুষ অন্য সময় হলে চীনকে সাপোর্ট করতো না, এখন ভারত বিরোধী হাওয়া রয়েছে বলে সাপোর্ট করে দিচ্ছে। চীন ইজিলি নিজের কাজ করছে, এবং ভারতবর্ষের যে পাওয়ার উত্তর পূর্ব ভারতে, সেই পাওয়ারের কাছাকাছি একটা পাওয়ার স্ট্রাকচার তৈরি করে মোটামুটি ব্যালেন্স রাখতে চাইছে চীন। চীন জাস্ট এটাই চায়। সেকেন্ড, পাকিস্তান। তো চীন কেন চাইবে ভারত বিরোধী হাওয়া ওখানে চলুক, আশা করি বোঝা গেল। পাকিস্তানের দুটো কারণ রয়েছে, আমরা প্রত্যেকে জানি, দিনের আলোর মতো ক্লিয়ার। আইএসআই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর থেকে মারাত্মকভাবে ইনভলভ হয়ে গেছে। যতদিন শেখ হাসিনা ছিল ততদিন সামনে সামনে পারতো না, পিছনে পিছনে তো কাজ চালাচ্ছিল এই জামাত ইত্যাদির মাধ্যমে। পাকিস্তানের কাছে এখন দুটো কাজ। নাম্বার ওয়ান, পাকিস্তানের ইকোনমি পুরো শেষ। পাকিস্তান থেকে একের পর এক কোম্পানি পুরো কারখানা গুটিয়ে চলে যাচ্ছে। পাকিস্তান থেকে ফিনল্যান্ডের মতো ইউরোপিয়ান কান্ট্রি পুরো তাদের যে দূতাবাস বন্ধ করে চলে যাচ্ছে। এই সময় পাকিস্তানের মানুষের কাছে খাওয়ার মতো ভাত এবং রুটিও নেই, সেই পরিমাণ টাকাও নেই, তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে আমেরিকার লোনের ওপর, হেল্পের ওপর, খেতে পাচ্ছে না। এই সময়, যে কোনো সময় মানুষ যখন খেতে পাচ্ছে না, মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং সরকারের এগেনস্টে প্রোটেস্ট করে সরকারকে ফেলে দিতে পারে। মানুষকে এই সময় শান্ত করে রাখা খুব জরুরি এবং খুব ডিফিকাল্ট, এবং তার একটা খুব সুন্দর অস্ত্র হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রেও ভারত বিরোধিতা। পাকিস্তান যদি নিজের দেশকে দেখাতে পারে যে ওই দেখো বাংলাদেশে আমরা যা গেম খেলছি না, সেই গেমে ভারতের উত্তর পূর্ব অঞ্চল যে কোনো সময় কাট আউট হয়ে যেতে পারে, তো পাকিস্তানের নাগরিক যারা এই মুহূর্তে অনাহারে রয়েছে, একবেলা দুবেলা খেয়ে রয়েছে, 3 বেলা খেতে পাচ্ছে না, তারাও ক্ষুধার্ত পেটেও মনে মনে এই হ্যাপিনেস, এই আনন্দ তারা ফিল করবে, আমাদের দেশকে কেটে তোরা দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিলি না, দেখ দেখ তোদের দেশকেও আমরা কেটে দুটুকরো করে দেবো। একদম একদম, আসিম মনির জিন্দাবাদ, শেহবাজ শরীফ জিন্দাবাদ, না খেতে পাই কোনো অবস্থা, কোনো অসুবিধা নাই। পাকিস্তানের মানুষকে শান্ত করে দেওয়া গেল। এবং সেকেন্ড, পাকিস্তানের একটা লং টার্ম গেম প্ল্যানও আছে। সেটা কি? সেটা হচ্ছে যত উত্তর পূর্ব ভারত, 7 সিস্টার এবং চিকেন নেক নিয়ে বাংলাদেশের তরফ থেকে থ্রেট আসতে শুরু করবে, ইন্ডিয়া তত বেশি করে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়াবে এই অঞ্চলে। তো ইন্ডিয়া যখন এই অঞ্চলে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়াবে, তার মানে নিশ্চয়ই কোনো অঞ্চল থেকে সেটাকে কমিয়ে এই অঞ্চলে নিয়ে আসা হবে। কোন অঞ্চল থেকে কমানো হবে? কাশ্মীর থেকে। কাশ্মীরে এখন টাইট সিকিউরিটি রয়েছে বলে পাকিস্তান প্রত্যেকদিন চেয়েও কিছু করতে পারছে না। পাকিস্তান চায় কাশ্মীরের সিকিউরিটি হালকা হোক, যাতে পাকিস্তান ওখানে আবার কিছু নাশকতামূলক কাজকর্ম করতে পারে। পাকিস্তান এই জন্য চাইবে বাংলাদেশে ভারত বিরোধী হাওয়া বাড়তে থাকুক, এবং চাইছেও তাই। থার্ড, ইউএসএ। ইউএসএর অ্যাকচুয়াল কোনো সলিড গ্রাউন্ড নেই, সলিড রিজন নেই। ইউএসএ একটা রাগ আছে, ক্ষোভ আছে। ইউএসএ চেয়েছিল চীনকে কাউন্টার করার জন্য ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে জায়গা, ভারতবর্ষ দেয়নি। তারপর ইউএসএ চেয়েছিল চীনকে কাউন্টার করার জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, শেখ হাসিনা দেয়নি। কাজেই শেখ হাসিনা ভারত সমর্থিত সরকার, এবং ভারতবর্ষের ওপর ইউএসএর রাগ আছে, এবং ভারত সমর্থিত সরকার, সেই জন্যই শেখ হাসিনাকে ফেলে দেওয়া হয়েছিল ইউএসএর ডিপ স্টেটের চক্রান্তে। তো ইউএস নিজে
বাংলাদেশ থেকে বহু দূরে থাকে, ইন্ডিয়া থেকে বহু দূরে থাকে। ইউএস এর নিজের ইনভলভমেন্টের কোনো ইচ্ছাও নেই এই মুহূর্তে, কোনো প্ল্যানিংও নেই। সম্ভাবনা সেই অর্থে জিওগ্রাফিক্যালি চীন বা পাকিস্তানের জন্য যেটা সম্ভব, ইউএসএ জাস্ট চায় ইন্ডিয়াকে চাপে রাখতে, কারণ ইউএসএ এখন চীন রাশিয়ার পর বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া। আমরা দেখেছি ইউএসএর বড় অফিসিয়াল লেভেল থেকে এই স্টেটমেন্টও এসছে, ইন্ডিয়া ইজ ভেরি হার্ড টু ক্র্যাক। মানে সব দেশকে মাথা নত করানো যাচ্ছে ট্রেড ডিল দিয়ে, ইন্ডিয়াকে এখনো করানো যাচ্ছে না। তো সেই জন্য ইউএসএ চায় ইন্ডিয়াতে ঝামেলা পাকিয়ে রাখার জন্য, ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করে ইন্ডিয়াকে একটু যাতে নমনীয় করা যায়, যাতে ইন্ডিয়ার যে উত্থান এটাকে একটু হলেও স্লো করা যায়। ক্লিয়ার? এবার এই চারটে ঘটনা যখন একই সঙ্গে চলছে বাংলাদেশে, এই সময় ইন্ডিয়ার কি করণীয় বা ইন্ডিয়ার গেম প্ল্যান কি? দেখুন, R&AWর এক্স্যাক্ট যে গেম প্ল্যান সেটা তো ইউটিউবে, যেটুকু যা বোঝা যায় অ্যানালিস্টদের কাছ থেকে জানা যায় সেটুকুও তো আমি নিয়ে আসবো না, পুরোপুরি কিছুটা নিয়ে আসবো, বাকিটা তো আমি আরাত্তাই চ্যানেলে আলোচনা করি, যেটা সেফ সিকিউর প্ল্যাটফর্ম। দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা আমরা খোলাখুলি বলতেই পারি ইউটিউবে, সেটা হচ্ছে পুরো ইউএস লবি, ওয়েস্ট লবি চায় ইন্ডিয়া যুদ্ধে জড়াক। তাতে করে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ আটকে যাবে, ইন্ডিয়ার পুরো ফোকাস চলে যাবে যুদ্ধে। ইন্ডিয়ার যে চারিদিকে ম্যানুফ্যাকচারিং হাব, স্কিল, ট্রেনিং, এক্সপোর্ট, ডিফেন্স সবকিছু নিয়ে মারাত্মক কাজ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু বন্ধ হয়ে ইন্ডিয়া যুদ্ধে চলে যাক এবং ইন্ডিয়ার ইকোনমি ক্ষতিগ্রস্ত হোক। তো ইন্ডিয়া তো বাংলাদেশে ইলেকশন যতক্ষণ না হচ্ছে কোনোভাবে যুদ্ধে যাবে না। ইন্ডিয়াকে প্ররোচনা মারাত্মকভাবে দেওয়া হবে, সাধারণ ইন্ডিয়ানরাও রেগে গিয়ে সরকারের উপর চাপ তৈরি করবে যে কি হচ্ছে বাংলাদেশে, আমাদের পাশের দেশে সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের সঙ্গে ভারত সরকার কিছু করছে না কেন? কিন্তু তবু বুকে পাথর চেপে ভারত সরকার স্টিল একই রকম থাকবে, কিছু করবে না, যেটুকু বোঝা যায়। কারণ পুরো ইউএস লবি খুব করে চায় ইন্ডিয়া যুদ্ধে জড়িয়ে যাক এবং ইন্ডিয়া সেটাতে পা দেবে না। বাট যখন ইলেকশন হয়ে গেল, তখন ইলেকশন যেই মুহূর্তে হয়ে গেল, ইন্ডিয়া চাইবে ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে ডিল, যে দলই আসুক না কেন তার সঙ্গে ব্যাক চ্যানেল দিয়ে বা ফ্রন্ট চ্যানেল দিয়ে ক্লিয়ার ডিল করে নেওয়ার, যে ভাই এই এই জায়গায় চুপ থাকবে, ইন্ডিয়াকে জ্বালাবে না, আর যদি আমাদের জ্বালাতে যাও তাহলে আমরাও কিন্তু এই কাজগুলো করব। ডিল আশা করা যায় 99% হয়েই যাবে, কারণ কোনো গভর্নমেন্ট ইন্ডিয়ার মতো পাশের একটা বড় দেশ, এত বড় পাওয়ার, তার সঙ্গে সরাসরি বিরোধে আসতে চাইবে না। ইউনূস সরকার কেন আসছে? কারণ ওটা কোনো সরকার নয়, ওকে ভোটে দাঁড়াতে হয়নি, ইউএস এর সাপোর্টে প্রধান উপদেষ্টা হিসেবে আছে। কোনো ইলেক্টেড গভর্নমেন্ট এই রিস্ক আশা করা যায় নেবে না, যদি না খুব দুঃসাহস হয়। তো যদি সেই তাহলে আশা করা যায় একটা ডিল হয়েই যাবে এবং বাংলাদেশে শান্তি স্থিতাবস্থা মোটামুটি চলে আসবে। বাংলাদেশে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে ভারত সরকার ব্যাক চ্যানেল দিয়ে সিওরটি নিয়েই নেবে বাংলাদেশের থেকে। বাট যদি এটা কাজ না করে তখন কি হবে? দেখুন, অ্যাটাক তো করাই যায় বাংলাদেশকে, সেটা বাংলাদেশও খুব ভালো করে জানে। ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার স্টেট, বাংলাদেশ কি করে নিতে পারবে? রাতারাতি শেষ হয়ে যাবে জাস্ট। বাট ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জটা বুঝুন, সবকিছু বলিউডের ফিল্মের মতো না, সবকিছু মুভির মতো না। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পড়াশোনা দিয়ে, জিওপলিটিক্সের জ্ঞান দিয়ে আপনাকে শান্ত মাথায় বুঝতে হয়। ধর তক্তা মার পেরে গেলাম, দুমদারাক্কা সবাইকে গুলি করে দিয়ে জিতে চলে এলাম, এইভাবে প্র্যাকটিক্যাল লাইফ চলে না, এইভাবে সিনেমা চলে। আপনি যখন 150 কোটির একটা দেশ চালান, আপনি সেই দেশের মিলিটারির সুপ্রিমো বা টপ লেভেলে আছেন, মানে আমাদের দেশের যারা পুরো ইন্টেলিজেন্সের টপ লেভেলে আছেন, তারা আবেগ দিয়ে চলেন না, তারা প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে চলেন। প্রথমেই তাদের মাথায় যেটা আসবে যে বাংলাদেশে যারা সনাতনী ভাই বোনেরা আছেন এদের কি হবে? বাংলাদেশকে অ্যাটাক করলাম, বাংলাদেশে আমরা জিতে গেলাম, জিতে গিয়ে কি হবে? ভারত বিরোধিতায় ভারতের ওপর জিততে না পেরে মারাত্মক অ্যাটাক শুরু হয়ে যাবে। হেরে যাওয়া বাংলাদেশের জনতা, উন্মত্ত জনতা, যাদের রিলিজিয়ান অন্য কিছু, তারা অ্যাটাক শুরু করে দেবে মাইনরিটিদের ওপর, রাগ, ফ্রাস্ট্রেশন দেখানোর জন্য। তাদের সেফটি সিকিউরিটি প্রবলেমে পড়ে যাবে। ভারতবর্ষের দরজা খোলা আছে,
যারা 2024 অব্দিও এসছে তাদেরকেও সিএএ দিয়ে নাগরিক করে দেওয়া হচ্ছে, কিন্তু ওখানে তো এখনো প্রচুর মানুষ আছেন, এবং কেনই বা তারা তাদের অধিকার ছেড়ে চলে আসবেন? সেকেন্ড, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, তারা আরো খেতে পাবে না, আরো গরিব হয়ে যাবে, আরো অনাচার হাহাকার চলবে, কোনো দেশে ল অ্যান্ড অর্ডার থাকবে না, সরকার থাকবে না, কেউ কাউকে মানবে না। সেই সময় দলে দলে বাংলাদেশি রিলিজিয়ান নির্বিশেষে বিভিন্ন জায়গা দিয়ে কাঁটাতার পেরিয়ে জল জঙ্গল ভেদ করে সুন্দরবন থেকে শুরু করে ওদিকে পাহাড়ি এলাকা উত্তর পূর্ব অঞ্চল দিয়ে ইন্ডিয়াতে ইনফিলট্রেট করে ঢুকে পড়তে চেষ্টা করবে বাঁচার জন্য, বেটার লাইফের আশায়। প্রথমে ওরা 3-4 দিন লাফাবে, কলকাতা দখল করে নেবো, দিল্লি দখল করে নেবো, দিয়ে দেখবে ওদের দেশের সব সেনা টেনা অর্ধেক মরে গেছে। এইবার ওদের হুঁশ ফিরে আসবে যে ভাই এদেশে তো আর থাকা যাবে না, এদেশে তো আরোই সব ইনফ্রাস্ট্রাকচার শেষ করে দিল ইন্ডিয়া 3 দিনের যুদ্ধে, 3 দিনই লাগবে, বেশি লাগবে না। তো এবার কি করা যায়? এবার বাঁচার জন্য ইন্ডিয়াতেই পালাই। তো ইন্ডিয়াতে এই ইনফিল্ট্রেশন কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তো আমাদের পাশের দেশ ডিস্টেবল হলে আমাদের ঝামেলা আরো বাড়বে, কমবে না। কারণ পাহাড়ে আপনি কাঁটাতার দিতে পারবেন না, সুন্দরবনের জঙ্গলে আপনি কাঁটাতার দিতে পারবেন না, অনেক নদী আছে ইন্ডিয়া বাংলাদেশে, সেখানে আপনি কাঁটাতার দিতে পারবেন না, জিওগ্রাফিক্যালি কখনো সম্ভব নয়। যদি প্লেন ল্যান্ড হতো আপনি কাঁটাতার দিয়ে সেফটি সিকিউরিটি করে নিতে পারতেন। তো এটা কখনো আমাদের ইন্টেলিজেন্স রিস্ক নেবে না। থার্ড অপশন কি ইন্টেলিজেন্সের কাছে? যে পুরো বাংলাদেশকে তাহলে 3 দিনের মধ্যে যুদ্ধে পরাস্ত করে দখল করে নাও, মার্চ করে নাও ইন্ডিয়ার মধ্যে। অখণ্ড ভারতবর্ষই ছিল, ভারতবর্ষই তো ছিল, 47-এর আগে কোথায় ছিল? ভারতই ছিল, ভারতেই মিশে গেল একই সঙ্গে, করা যেতে পারে। কিন্তু গন্ডগোল হচ্ছে ওদের ওখানকার যে উন্মত্ত জনতা, যে উন্মত্ত জনতা ব্লাসফেমির অভিযোগে একজন মানুষকে পিটিয়ে খুন করে আগুনে জ্বালিয়ে উল্লাস করে আবার সেটার ভিডিও করতে পারে, সেই উন্মত্ত জনতাকে আপনি এই দেশের মধ্যেই ঢুকিয়ে নিচ্ছেন। তাহলে ওরা তো ব্রেন ওয়াশড পুরোপুরি। এইবার ওদের যখন এই দেশের মধ্যে ঢুকিয়ে নেওয়া হলো, ওরাও তাহলে ভারতীয়। এবার ওরা কালকে যেখানে ইচ্ছা যেতে পারে, ওরা তো যেখানে ইচ্ছে গিয়ে একই কাণ্ড করতে শুরু করবে, ওদের তো আর আটকানোর কোনো জায়গা রইল না। দেশের মধ্যেই আপনি ঢুকিয়ে নিলেন, আর 5 জন ভারতীয়র মধ্যে ওরাও ভারতীয় হয়ে গেল। এই রিস্ক ভারতবর্ষ নেবে না। যেটা করা যেতে পারে, চীনের কায়দা। চীন কি করে? চীনের আদর্শের সঙ্গে যারা মেলে না তাদেরকে ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেয়, যে চলো চলো তোমার ট্রেনিং হবে। ওখানে গিয়ে কি বাটাম যে লাগায় তা তো কেউ জানে না। ওখান থেকে কেউ কয়েক সপ্তাহ, কেউ কয়েক মাস, কেউ কয়েক বছর পর বেরিয়ে আসে, তারা বলে চীন ভগবান, সেই হীরক রাজার দেশের যন্তর মন্তরের মতো মগজ ধোলাই। তারা বেরিয়ে এসেই বলে হীরকের রাজা ভগবান। তো এরকম কিছু ট্রেনিং ক্যাম্প বোঝাই যাচ্ছে, কিরম ট্রেনিং ক্যাম্প আমি আর ডিটেল করছি না। ধরে 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 করাই যেতে পারে, পুরো ব্রেন ঠিক হবে, তারপর বেরোবে ওখান থেকে। কিন্তু ইউএন ছেড়ে দেবে? ইন্টারন্যাশনাল প্রেশার আসতে শুরু করবে। চীন পরোয়া করে না ইন্টারন্যাশনাল প্রেশার, কিন্তু ইন্ডিয়াকে এখনো ইন্টারন্যাশনাল প্রেশার পরোয়া করতে হয়, যে তোমরা তো মানবাধিকার লঙ্ঘন করছো, কি করছো এইসব লোকজনকে ধরে ধরে। তো আমরা সেটাও করতে পারবো না। তো আমাদের কাছে অপশন কি? আপনি যদি প্র্যাকটিক্যালি ভাবেন, আমাদের কাছে অপশন একটাই পড়ে থাকে, যে মোক্ষম সুযোগ বুঝে জাস্ট ঝটিতি, মানে একদম ঝটিকা আক্রমণ যাকে বলে, হঠাৎ করে আক্রমণ করে, সে হঠাৎ হোক জানিয়ে হোক, বাংলাদেশ কিছুই করতে পারবে না। চিকেন নেককে গন্ডার নেক বানিয়ে নাও, এত চওড়া জায়গা করে নাও চিকেন নেকের ওই জায়গাটা দখল করে, যে বাংলাদেশ আর কোনোদিন থ্রেটই দিতে পারবে না। আমাদের যে উইক পয়েন্ট সারা জীবনের জন্য সলভ হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশ যেই কান্নাকাটি শুরু করবে, বাঁচান বাঁচান, ছেড়ে দিন ছেড়ে দিন, আমরাও বলে দেবো চলো সিজ ফায়ার। কিন্তু যতটা জায়গা আমরা দখল করে নিয়েছি, এইটুকু জায়গা আমাদের, বাকিটা তো আমাদের রইল। এবং ওইখানের মধ্যে যে বাংলাদেশি আছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো বাকি ল্যান্ডে, এই জায়গাটা ফাঁকা করে চলে যাও, এই জায়গাটা আমাদের। সমস্যা মিটে গেল। একদিনের যুদ্ধ লাগবে। প্লাস যদি আননোন গানম্যানও বাংলাদেশে অ্যাক্টিভেট হয়, এটা তো আবার আমাদের হাতে নয়, কে জানে কে করে না করে। পাকিস্তানে যেরকম মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টদের ধরে ধরে গুলি করে মারা হয়েছে, তো আননোন গানম্যান ভগবানের ইচ্ছায় যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় বাংলাদেশে, যারা মেন কালপ্রিট আছে ওদের ধরে 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 এলিমিনেট করে দেওয়া হলো। তো একটা লেভেল অবধি সাফ হয়ে গেল ঝামেলা। নেক্সট,
যে গভর্নমেন্ট এলো তার সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হোক বা চাপ সৃষ্টি করেই হোক, তাকে পুরোপুরি ভারতের সঙ্গে অ্যালাইন করে রাখা, যে বেগরবাই যদি করেছো তাহলে কাল সকালে কিন্তু অন্যরকম কেস হবে, যাতে করে পাশের দেশে স্টেবিলিটি থাকে, বাংলাদেশ ভালো থাক। বাংলাদেশ খারাপ থেকে ভারতবর্ষের কোনো লাভ নেই। পাবলিক হয়তো আবেগে বলবে আমরাও পেটাবো ওদের, দেখে নেবো, লাভ নেই। জিও পলিটিক্স ওইভাবে চলে না। আলটিমেট আমাদের সমস্যা বাড়বে, লাভ হবে না। এবং যে কাজটা এর আগে কিন্তু ভারতবর্ষ ব্যর্থ হয়েছে মেনে নিতে হবে, এবারে সেটার কাজ খুব করে চেষ্টা করতে হবে ইলেকশনের পরে। শেখ হাসিনা এতদিন প্রধানমন্ত্রী ছিল, ভারতের সপক্ষে ছিল, ভারতবর্ষ শেখ হাসিনা সরকারকে ব্যবহার করে বাংলাদেশে কিন্তু বেটার সোসাইটি গড়তে পারেনি। বাংলাদেশে বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে, যুবক যুবতী তরুণ তরুণীদের মধ্যে ঘৃণা ভরে দেওয়া হয়েছে ভারতবাসীদের এগেনস্টে, ভারতের এগেনস্টে। ভারতবর্ষের সিক্রেট এজেন্সি কিচ্ছু করতে পারেনি। আমি জানি ঘৃণা ভরে দেওয়া ইজি, মানুষকে সভ্যতার পথে, আলোর পথে, জ্ঞানের পথে নিয়ে আসা টাফ, কিন্তু চেষ্টা তো করতে হবে, এছাড়া তো উপায় নেই। পাশে 15 কোটি মতো এই ধরনের জম্বি রয়েছে, তাদেরকে আপনি কি করবেন? 15 কোটি মানুষকে তো একবারে মেরে ফেলতে পারবেন না, তো ওদেরকে মানুষ করারই চেষ্টা করে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই আপনার কাছে। প্র্যাকটিক্যালি ভাবুন, আবেগ সরিয়ে রেখে। তো ভারতবর্ষকে প্রচন্ডভাবে ফুল এফোর্ট দিয়ে দিতে হবে সোশ্যাল জায়গা থেকে, যাতে পুরো সোসাইটিটার ডেভেলপমেন্ট হয়। বাংলাদেশের পুরো এডুকেশন সিস্টেম যাতে চেঞ্জ করে দেওয়া যায়, যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদেরকে যাতে চেঞ্জ করে দেওয়া যায়, যাতে করে নতুন বাংলাদেশ আলোর পথে, জ্ঞানের পথে, ধর্মনিরপেক্ষতার পথে, সায়েন্সের পথে, সনাতনের পথে চলে আসে। তারপর 25-30 বছর পর আবার ভাবা যেতে পারে যে সেই সময়ে বাংলাদেশকে ইন্ডিয়ার সঙ্গে মার্চ করা যাবে কিনা, কিন্তু এই জম্বিগুলোকে নিয়ে মার্চ করা যাবে না কোনোভাবে। আর এদের অ্যাটাক করেও লাভ হবে না, কারণ তখন মানুষ প্রাণ বাঁচাতে যে দেশের সঙ্গে যুদ্ধ করছিল, হম্বিতম্বি দিচ্ছিল ফেসবুকে, সেই দেশেই ঢুকে চলে আসবে, তখন আমাদের আরো বিপদ হবে। তো এই হলো এই মুহূর্তে টোটাল কন্ডিশন। RNDW কি করবে সেটা RNDW জানে। ভারতবর্ষের গুপ্তচর সংস্থা অত বোকা নয়, তাদের ওপর ভরসা রাখতে হবে আমাদেরকে। এবং এর বেশি কিছু ইউটিউবে আলোচনা করার জায়গাও নেই, যেটুকু অ্যানালিস্টদের কাছ থেকে পাওয়া যায় সেটুকু আমি সবসময় যতটা বলা যায় আপনাদেরকে বলি। একটা ব্যাপার আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির থেকে মুখ ফিরিয়ে নেবেন না, এটা আমি বলেই যাব, আমার জীবনের শেষ দিন অবধি বলে যাব, কারণ আমিও একটা মিশনে আছি, ধীরে ধীরে সমাজ পরিবর্তনের মিশন। আর আমার সঙ্গে আপনাদেরকেও আমি আহ্বান জানাবো এই মিশনে যুক্ত হতে। ভারতবর্ষ এত বড় দেশ, বাংলাদেশকে আমরা দাবিয়ে রাখতেই পারি। বাংলাদেশকে দাবিয়ে রাখার কোনো ইচ্ছে নেই, বাংলাদেশের জম্বিগুলোকে। আপনি ভেবেন দেখুন তো, ইসরায়েল ছোট্ট দেশ, 1 কোটিও জনসংখ্যা নয়, পাশের এতগুলো দেশকে একদম তুড়িতে নাচাচ্ছে পুতুল নাচের মতো। কি করে নাচাচ্ছে? ওদের তো ভারতবর্ষের মতো 150 কোটি মানুষ নেই। 150 কোটি মানুষ লাগে না, 1 কোটি মানুষ হলেই হয়, লাগে প্রযুক্তি, টেকনোলজি। ইসরায়েলকে কেউ বিট করতে পারবে? তো ওই জনসংখ্যা দিয়ে কাঁপিয়ে দেবো, ওইসব 50 বছর আগের ধারণা। আজকে প্রযুক্তি দিয়েই কাঁপানো যায়। একজন প্রযুক্তি নিয়ে বসে থাকবে, 1 কোটি লোককে শেষ করে দিতে পারে। এবং দ্রুত প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, আপনাকে এই প্রযুক্তি শিখতে হবে। কেন স্যার, আমি তো রয়ের এজেন্ট নই, আমি তো স্যার মন্ত্রী নই, আমি পুলিশ নই, মিলিটারি নই, আমি প্রযুক্তি শিখে কি করব? গোটা সময়টা বদলাচ্ছে, প্রত্যেকটা ফিল্ড বদলাচ্ছে। আজ থেকে 10 বছর আগে আমরা যারা সরকারি চাকরির জন্য পড়াই, প্রত্যেকে বিশাল বিশাল অফলাইন ব্যাচ হতো, 500-700 স্টুডেন্ট পড়তো। আমার কাছেও কলেজ স্ট্রিটে পড়তো কলকাতায় 500-700 স্টুডেন্ট। আমাদের মধ্যে অনেকে আমরা অনলাইন শিখে নিয়েছিলাম। প্রথমে মনে হয়েছিল পারবো না, 1 মাস শিখে দেখলাম বাহ পারছি তো। একই ব্যাপার, পড়ানো, যা পড়াতাম তাই পড়াবো। আগে স্টুডেন্ট সামনে বসে থাকতো, এখন ক্যামেরার সামনে বলবো। এখন অনলাইনে, আগে 500-700 ছেলে মেয়েকে পড়াতাম অফলাইনে, এখন 5-7 হাজার ছেলে মেয়ে এক একটা ব্যাচে পড়ে। দার্জিলিং এর ছেলেও আরামসে আমার ব্যাচে পড়ছে, কেউ প্রবাসী বাঙালি মধ্যপ্রদেশ থেকেও আমার কাছে ক্লাস করে নিচ্ছে, আমাদের ইনস্টিটিউটে ক্লাস করছে। তো আমাদের যে প্রফেশন সেটা কমেনি, আরো বেড়ে গেছে। কিন্তু আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা আমাদের প্রফেশনেই যারা ছিলেন, যারা অফলাইনেই পড়াতেন এবং বলেছিলেন আমি অফলাইনেই পড়াবো, আমি অনলাইনে আসবো না, নতুন প্রযুক্তি দরকার নেই,
তাদের কাছে এখন হয়তো 5-7 জন ছেলে মেয়ে পড়ছে, তাদেরকে কেউ চিনতেও পারে না আজকাল, তাদের কথা সবাই ভুলেও গেছে। প্রত্যেকটা প্রফেশন, আপনি যে প্রফেশনে থাকুক না কেন, নেক্সট 5 বছরের মধ্যে আমূল পরিবর্তন হতে চলেছে। 5 বছর পর সময় পাবেন না, সময় এখন নিজেকে আপগ্রেড করে নেওয়ার। যে কোনো প্রফেশন হোক না কেন সেটা, যে কোনো, আই রিপিট। সেই জন্য আমি তো আমার মিশনে লেগে থাকবো, বলেই যাব আপনাদেরকে, হ্যামার করেই যাব আপনাদেরকে যে এআই শিখুন। এআই ইজ দ্য ফিউচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রবলেম যেগুলো ছিল আমরা সলভ করে দিয়েছি। ইংলিশ আর হিন্দি ছাড়া শেখা যেত না, আমরা বলেছি বাংলায় শেখাবো আপনাদের। কলকাতা বা দিল্লি বড় বড় জায়গায় গিয়ে শিখতে হতো, আমরা বলেছি অনলাইনে শিখিয়ে দেবো, আপনি বাড়িতে বসে থাকুন। বিশাল বিশাল ফিজ লাগতো এসব শেখার জন্য, কারণ হাই ফাই লোক ছাড়া শেখাতে পারে না এগুলো। আমরা বলেছি আপনাদের মিনিমাম ফিজে করিয়ে দেবো, এই হেল্প আমি আপনাকে করে দেবো। কিন্তু শিখতে আপনাকেই হবে। 2026 সাল আসছে, 2025-এর লাস্টে একটা ভালো কিছুতে নিজে জয়েন হন, যাতে আপনার জীবন সেফ থাকবে, প্রফেশন সেফ থাকবে। মনে হচ্ছে যুগ পাল্টাবে না, 5 বছর পর চিনতে পারবেন না কিভাবে পাল্টে গেছে পৃথিবী। হু হু করে পাল্টাচ্ছে, সময় পাল্টাতে সময় লাগে না। সেই জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার। এই নাম্বারে এই মুহূর্তে আপনি যখনই ভিডিওটা দেখছেন, সন্ধে হোক রাত হোক, আমার পার্সোনাল টিম খালি রাত 12টা থেকে সকাল 7টা-8টা ওদের ঘুমের টাইম, এবং সকালে ফ্রেশ হতে যেটুকু টাইম লাগে সেই টাইমটা অ্যাক্টিভ থাকে না, বাকি অল টাইম অ্যাক্টিভ। কেউ না কেউ পালা করে অ্যাক্টিভ রয়েছে। তো আপনি যে টাইমে ভিডিও দেখছেন সেই টাইমেই এই নাম্বারে কল করুন। জাস্ট 3-4টে ক্লাস হয়েছে এআই এর, নতুন ব্যাচ আস্তে আস্তে পরের বছরে কবে আসবে কোনো ঠিক নেই, 6-7 মাসের মধ্যে তো আসবেই না। এক্ষুনি এআই এর যে কারেন্ট ব্যাচটা রয়েছে এই কোর্সে এনরোল করুন নিজেকে। যা কিছু আপনার জিজ্ঞাসা এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিন, ওরা পুরো গাইডও করে দেবে আপনাদেরকে ভর্তি হওয়ার ব্যাপারে, ক্লাস করার ব্যাপারে, সব কিছু নিয়ে। এনরোল করুন, নিজেকে স্কিলড করুন। আর স্কিল বাংলা সদস্য হিসেবে এই কথাটা পশ্চিমবঙ্গের সবার কাছে, ভারতবর্ষে সবার কাছে, যারা বাঙালি, যারা বাংলা ভাষা বোঝেন, কথা বলেন, তাদের কাছে পৌঁছে দেবার দায়িত্বও আপনার ওপর। ভালো থাকবেন।